প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমরা ইতিমধ্যে আপনাদের নন মেজর রসায়ন 1 কোর্সে তৃতীয় অধ্যায় পর্যায় সারণী এবং পঞ্চম অধ্যায় জারণ বিজারণ চ্যাপ্টার শেষ করে ফেলছি। আমাকে গতদিন গ্রুপে একজন আপনাদের মধ্যে একজন জানতে চাইছেন আসলে স্যার আমাদের কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে। এই ব্যাপারে আমার একটা আপনাদের প্রতি একটা নির্দেশনা আছে। আপনাদের আমি একটা লিখিত নোট দিই, যদিও আমার হাতে লেখা খুব বেশি সুন্দর না, সেই হিসাবে নোটটা হয়তো এত সুন্দর নোট হয় না, তারপর আমি চেষ্টা করি যে আপনাদের নোটটা দেওয়ার। আর বেশিরভাগ প্রশ্নই আসলে আমার কথা থেকে আপনারা সংজ্ঞাগুলো লিখতে পারেন চাইলে। তো আমরা আসলে কোন টপিক পড়াচ্ছি এবং কোন প্রশ্নটা কোন সালে আসতেছে এটা আমাকে এই বোর্ডে লিখে রাখা, যেমন আহ্বান নীতিটা কোন কোন সালে আসছে, এটা আমার জন্য একটু সময় সাপেক্ষ এবং আমি মনে করি এটা সুন্দরও হয় না ব্যাপারটা। আপনাদের প্রতি আমার যে নির্দেশনা থাকবে, আপনাদের প্রত্যেকটা নোটের সাথে আমি প্রথম একটা পেজ দিই, দেখবেন যে এটা আসলে প্রশ্ন ব্যাংক, এবং এই জায়গায় আমার কালার পেন দিয়ে আসলে লেখা থাকে কোনটা কোন সালে আসছে। যেমন আজকে আমি বোর্ডে যেগুলো পড়াবো দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা এই অংশটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কোন চ্যাপ্টার পড়তেছি, তারপরে যে প্রশ্নটা পড়তেছি সেটা কি বোর্ডে আসতেছে কিনা। দেখেন আজকে আমি যে ক্লাস, আমাদের ক্লাস নাম্বার 7, অর্থাৎ বেসিকের 3টা ক্লাসের পর 7 নাম্বার ক্লাস চলতেছে। এখন আমরা পড়তেছি আসলে পরমাণুর গঠন, এটা কোন চ্যাপ্টার? আমাদের দ্বিতীয় অধ্যায়, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা আসলে এই জায়গায় অসংখ্য প্রশ্ন আছে। তা আজকের ক্লাসে আসলে আমরা আসলে কোনটা আলোচনা করতেছি, আজকের ক্লাসে আসলে আমরা কোনটা আলোচনা করতেছি সেই ব্যাপারটা। তাইলে আজকের ক্লাসে আমরা আলোচনা, বোর্ডেও লেখা আছে আমার, দেখেন যে আহ্বান নীতি, দেখেন এটা কোন কোন সালে আসছে, আমি এই নোটের মধ্যে দিয়ে দিছি। ন্যাশনাল ইউনিভার্সিটি 15 সালে আসছে, 20 সালে আসছে, 22 সালে আসছে। অরবিটাল কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য দেখেন, ইকুয়েশনটা বারবার আসছে, 12, 16, 18, 20, 22 ইত্যাদিতে। এই যে পার্থক্যটাও আসছে 7 সালে এবং 10 সালে। তারপরে হুন্ডের নীতি কি, হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস। তারপরে ফসফরাস হুন্ডের নীতি মেনে চলে। এই যে দেখেন এই প্রশ্নটা 5, 7, 13, 17, 19 ইত্যাদি সালে আসছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনি যে কোনো একটা ক্লাস আমি আপলোড করার পরে বা যে নোটটা দেওয়ার আগে আপনি আসলে এই কভার পেজটা আগে দেখে নেবেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ। এই কভার পেজে আসলে সবগুলা লেখা থাকে। তাহলে চলেন আজকে আমাদের এই ক্লাসটা করে ফেলি। আজকের এই সবগুলোই প্রশ্ন বিভিন্ন সালে আসছে, অর্থাৎ পরমাণুর গঠনের উপর আমাদের এটা প্রথম ক্লাস। ইতিমধ্যে আমরা 2টা চ্যাপ্টার শেষ করছি, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। আমরা 2টা চ্যাপ্টার শেষের পর আমরা 3 নম্বর চ্যাপ্টার হিসেবে পরমাণুর গঠন চ্যাপ্টারটা ধরছি। এটা আপনাদের দ্বিতীয় অধ্যায় পড়ে। চলেন তাইলে আমাদের এই একটা জিনিস দেখতে পাচ্ছেন স্যার, যে আহ্বান নীতি এটা বিভিন্ন সালে যে আসছিল, এটা আমি আপনাদের বেসিকে পড়াইছি না, এর মানে আমাদের এটা কমন পড়ে গেছে। এটা নিয়ে আমার ডিটেলস আলোচনা না করলেও হবে মনে হয়। ঠিক আছে স্যার, তাহলে আহ্বান নীতি কি তারপরে একটু বলে দিই। আমাদের বেসিক ক্লাসে ছিল যে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। এটা নিয়ে আর ডিটেলস আমি আলোচনা করতেছি না, কারণ এটা আমি আপনাদের বেসিক ক্লাসে পড়াইছি এবং এটা বিস্তারিত আমাদের পড়া হয়েছে। দেখেন পরে আমরা যে টপিক, আরেকটা জিনিস দেখেন, এই যে আহ্বান নীতি মানে যে 1s2 2s2 2p6 3s2 এই ব্যাপারটা, ওই দেখেন আরেকটা প্রশ্ন বোর্ডে আসছে, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে। সিম্পল একটা বিষয়, এটা কিন্তু আপনার ছোট একটা প্রশ্ন চলে আসে যে পটাশিয়ামের আমরা এটা নিয়ে আরো ডিটেলস পড়ছিলাম আমাদের বেসিক ক্লাসে, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d-তে না গিয়ে 4s-এ যায় কেন। আপনাকে শুধু এই চ্যাপ্টারে বলছে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, নিশ্চয়ই আমরা পারি। আসলে ওরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো দিয়ে আপনার কাছে জানতে চাইছে যে আসলে ওই যে পটাশিয়ামের যে 19তম ইলেকট্রন এটা 3d-তে যাবে না 4s-এ যাবে, সেটা জানার জন্য। তাহলে আমরা নিশ্চয়ই এই ইলেকট্রন বিন্যাসটা পারি এবং আমরা বেসিকে পড়ছিলাম। বলেন তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6, 3d-তে দিব না 4s1। স্যার আমরা শিখছিলাম না আমাদের বেসিক ক্লাসে, দেখছেন বেসিক ক্লাসটা কাজে লাগতেছে। এর মানে দেখেন আমরা 3d0 4s1, আমি 3d0 দিলেও দিতে পারি, না দিলেও হবে, দিয়ে দেন, সমস্যা নেই, ইলেকট্রন দিবেন না। এর মানে আমাদের বেসিক থেকে কমন পড়ে গেছে, এটা আমাদের কমন পড়ে গেছে, আমরা পারছি, বেসিক ক্লাসে কভার করে ফেলছি, এটাও আমাদের বেসিক ক্লাসে পড়া ছিল।
এক্সটেন্সার বেসিক ক্লাসটা যে কাজে লাগে। আচ্ছা, এর মানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আপনার কাছে চাইছে। ছোট একটা প্রশ্ন আছে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, শেষ। আমরা আশা করি পারবো। তো প্রথম কক্ষপথে আমরা চাইলে এইভাবে আপনি দিতে পারেন, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 8টা, চতুর্থ কক্ষপথে 1টা। এইটাই আসলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। আপনাকে বলছি এটা, আপনাকে কিন্তু বলে নাই হুন্ডের নিয়ম অনুসারে। এই প্রশ্নটা এইভাবে আসছিল, কোন সালে জানে আসছে? ন্যাশনাল ইউনিভার্সিটি 19-এ আসছিল, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখো। নর্মাল ইলেকট্রন বিন্যাস এটা আহ্বান নীতি অনুসারে। এখন আসেন আমরা যে ব্যাপারটা পড়বো, অরবিট এবং অরবিটাল কাকে বলে, এদের পার্থক্য, এটা অবশ্যই পড়বো। তাইলে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা বেশি যে আসছে, হুন্ডের নীতি কি এবং হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস। আগে আমরা আসলে এই টপিকটাই আলোচনা করি। তাইলে চলেন, হুন্ডের নীতি কি, হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস। স্যার আসলে এই পরমাণুর গঠন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছিলাম। পরমাণুর গঠনে 3টা নীতি আছে, আউফবাউ নীতি, হুন্ডের নিয়ম এবং পলিরবর্জন নীতি। আমরা পলিরবর্জন নীতিটা পড়বো, এই চ্যাপ্টারে আছে এবং বোর্ডেও আসে, তবে এটা পড়বো আমরা কোয়ান্টাম সংখ্যা পড়ার পর। তো আসলে আউফবাউ নীতি ইতিমধ্যে আমরা জানি। এখন হুন্ডের নিয়মটা আসলে কি, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন একটি একটি করে প্রবেশ করে। আমি আপনাদের পরিবর্তনশীল যোজনী যদি পড়াইয়া থাকি, তাইলে আসলে ওই জায়গায় আমরা হুন্ডের নীতিটা ইনডাইরেক্টলি পড়েই ফেলছিলাম। তাইলে চলেন আসলে আমরা হুন্ডের নীতিটা একটু দেখি। হুন্ডের নীতি, ওই যে কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ছিল, মনে আছে স্যার? বেসিকে কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? ওই যে হুন্ডের নিয়মের কারণে, এটা স্থিতিশীলতা অর্জন করে। আচ্ছা, এখন চলেন হুন্ডের নীতিটা আসলে কি। আমি একটা এক্সাম্পল দিলে আপনি সহজে এটা বুঝতে পারবেন। তো হুন্ডের নীতিটা আসলে, মনে করেন আমরা এই জায়গায় সোডিয়াম অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস ওরা চাইছে। ওরা আপনার কাছে কি চাইছে, যে হুন্ডের নীতিটা কি এবং এই নীতি অনুসারে সোডিয়াম এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, যে কোনো মৌলের চাক, আমার কোনো সমস্যা নেই। ওরা যে দুইটা চাইছে, এটা আমরা আসলে যদি আমরা নীতিটা পারি, যে কোনো মৌলের চাক। এবং বারবার বোর্ডে আসছে এই প্রশ্নটা, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম মেনে চলে। তাইলে আমরা আসলে হুন্ডের নীতিটা জানি যদি, এবং এই নিয়ম অনুযায়ী যদি ইলেকট্রন বিন্যাস করতে পারি, তাহলে আমাকে যে কোনো কোয়েকশন দিক, আমার সমস্যা তো নাই। চলেন তাইলে আগে এক্সাম্পলটা দেখি, তাইলে আমরা পারবো। মনে করেন আমি যদি অক্সিজেনের কথাই বলি, 8 1s2 2s2 2p4, নর্মালি তো আমার ইলেকট্রন বিন্যাস এইটাই হওয়ার কথা, 1s2 2s2 2p4, তাই তো? আপনিও করবেন। কিন্তু হুন্ডের নিয়মটা ছিল যে আমরা যোজনী বের, অধাতু সমূহের ক্ষেত্রে যে যোজনী বের করছিলাম, যে আমাদের শেষ স্তরটাকে ব্যঙ্গে ব্যঙ্গে লিখতে হবে। ঠিক এইভাবে আমাদের হুন্ডের নিয়ম অনুসারে আসলে ইলেকট্রন বিন্যাসটা আমাকে ব্যঙ্গে ব্যঙ্গে লিখতে হবে। 8 1s2 2s2 2px 2py 2pz। স্যার একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আচ্ছা, আমরা জানি এই পি অরবিটাল 3 ভাগে বিভক্ত। পি অরবিটাল কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। পি অরবিটাল px py pz, আর 3 ভাগে বিভক্ত বিদায় 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকতে পারে, প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। এই জন্যই পি অরবিটালের ধারণ ক্ষমতা 6। আচ্ছা, এখন আমরা যে এই জায়গায় এই যে 2p তে 4টা ইলেকট্রন আছে, 4টা ইলেকট্রন আছে, তাহলে আমরা তো পারতাম যে এক্স এর মধ্যে 2টা, পি এর মধ্যে 2টা, আর জেড এর মধ্যে 0, এটা পারতাম না? কারণ আমরা তো জানি প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন ধারণ ক্ষমতা। কিন্তু বিজ্ঞানী হুন্ডে বলছে যে না, আপনারা এইভাবে 2টা 2টা পরে শূন্য দিতে পারবেন না। আপনার কাজ হইলো প্রথমে একটা একটা করে দিবেন। কি করে দিবেন? একটা একটা করে। এইটাই আসলে হুন্ডের নীতি। অর্থাৎ উনার নিয়ম অনুসারে আমি এইটাতে একটা দিব, এটাতে একটা দিব, এটাতে একটা দিব, 3টা দিছি, তারপরে আমার আরেকটা বাকি আছে, তখন এটা আবার প্রথমটার মধ্যে আসবে। এই হইল স্যার আসলে হুন্ডের নীতি। তো হুন্ডের নীতি কি, যে এই যে পি অরবিটাল, এটা সমশক্তি সম্পন্ন অরবিটাল। পি অরবিটাল 3 ভাগে বিভক্ত, আমি চাইলে এইভাবে 3টা গড় দিতে পারতাম, একটা গড় 2টা, হ্যাঁ। এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে একটি একটি করে প্রবেশ করবে, অথবা এই ভাষাটা এইভাবে লেখা হয় যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক অযুগ্ম সংখ্যায়, মানে সর্বাধিক বেজুর অবস্থায় অবস্থান করে, অর্থাৎ একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করে।
তাই আছে এই জায়গায় সর্বাধিক বেজুর কেমনে সম্ভব? এই জায়গায় 2, এই জায়গায় 2, এই জায়গায় 0 হইলে কি হইতো? সর্বাধিক বেজুর সম্ভব যদি একটা একটা করে যায়। তো এই 2p4 এর ক্ষেত্রে সর্বাধিক বেজুর হওয়া সম্ভব 2টা। আচ্ছা, আমি এত কথা না বলে আমি আগে সংজ্ঞাটা যদি আমরা লিখতে চাই, আমাকে যদি বলে যে হুন্ডের নীতিটা লেখেন, তো বলবেন সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক অযুগ্ম সংখ্যায় অবস্থান করে। সর্বাধিক কি সংখ্যায়? অযুগ্ম সংখ্যায়। অযুগ্ম সংখ্যায়। যুগ্ম সংখ্যায়। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো ইলেকট্রন একটি একটি করে প্রবেশ করবে। তাহলে বলবেন কি সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক অযুগ্ম সংখ্যায় অবস্থান করে, অর্থাৎ ইলেকট্রন একটি একটি করে প্রবেশ করবে। আমার লিখিত নীতিটা আমি দিব। এই আসলে হুন্ডের নিয়ম। এখন হুন্ডের নিয়ম আসলে বক্স পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাসটা প্রকাশ করব। যেমন এস অরবিটাল এক ভাগে বিভক্ত 1s 2s, পরেরটা কি বলেন তো 2p 3 ভাগে বিভক্ত। এটাকে বক্স পদ্ধতিতে লিখতে হবে। হুন্ডের নিয়ম মানে আসলে বক্স পদ্ধতিতে। এখন দেখেন আমরা এটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে পড়বো যে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 2টা ইলেকট্রন তো আসলে এক জায়গায় থাকার কথা না, কারণ ইলেকট্রনের চার্জ মাইনাস। তাইলে ওই যে এস এর মধ্যে যে 2টা ইলেকট্রন আছে, 2টা কি এক জায়গায় থাকার কথা? কারণ একটা আরেকটাকে কি করার কথা? বিকর্ষণ। কিন্তু করতেছে তো না। কেন না? কারণ একটা ইলেকট্রন ঘুরতেছে ডান দিকে আর একটা ঘুরতেছে কি বাম দিকে, অর্থাৎ একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই পরস্পরকে প্রশমিত করে ফেলছে। এই জায়গায় 2টা ইলেকট্রন আছে, এই জায়গায় দিবেন আপনি 2টা, এই জায়গায় 2টা, একটা একটা, প্রথমে একটা একটা করে দিবেন। এই আসলে হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস। বুঝতে পারছি? তাইলে আপনারা বলেন তো কিভাবে করবেন? আমরা প্রথমে কি করব? ইলেকট্রন বিন্যাসটা করব। তবে বহিস্তরের যে উপস্তর থাকবে এটাকে আমি ব্যঙ্গে ব্যঙ্গে লিখবো, কারণ আমার ওই যে এই উপস্তরে আসলে ইলেকট্রন আগে একটা একটা করে যাবে। আমার কাছে এইটাই চাইছে হুন্ডের নিয়ম অনুযায়ী। এখন চলেন আমরা অক্সিজেন করছি, আমরা নাইট্রোজেন করি সোডিয়াম কার্বনের পরে। মনে করেন নাইট্রোজেন 7, স্যার দিই কেন 1s2 2s2 2p3। দেখেন তো এস অরবিটাল এক ভাগে বিভক্ত, 2s p কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর। আচ্ছা, এখন আপনি আসলে যদি এটা এই জায়গায় লিখেন 2px1 2py1 2pz1 তাও হবে, অথবা এভাবে বক্স পদ্ধতিতে দিলেও হবে। দেখেন এই জায়গায় হবে 2টা ইলেকট্রন, এই জায়গায় 2টা ইলেকট্রন, ওই যে 2p3, এর মানে 2px একটা, 2py একটা, 2pz একটা। আমি চাইলে এরকম দিতে পারতাম, অথবা 2p4ও দিতে পারতাম। তাইলে আমরা আপনার কাছে যদি চাই তাহলে আপনি ওইভাবে লিখে বক্স পদ্ধতিতে দিয়ে দিবেন। এভাবে বারবার ব্যঙ্গে ব্যঙ্গে লিখতে হবে না। তো 2p3 মানে কি? 2px 2py 2pz, অর্থাৎ একটা একটা একটা, অর্থাৎ সর্বাধিক বেজুর ইলেকট্রন কয়টা? একটা একটা একটা। এই তো। সুতরাং নাইট্রোজেনের পরিস্তরে বেজুর ইলেকট্রন কয়টা? 3টা, এবং এই জন্যই তার যোজনী ছিল 3। এটা আমরা বেসিক ক্লাসে করছিলাম। এখন আপনারা কি বুঝছেন? এখন আমি সোডিয়ামের কথা যদি বলি, আপনি সোডিয়ামকে যেটা পরীক্ষায় আসছে মনে হয় 11, 1s2 2s2 2p6 3s1। আপনাকে যদি বলে যে হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস, হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস বক্স পদ্ধতিতে, তো চলেন 1s এক ভাগে বিভক্ত, 2s এক ভাগে বিভক্ত, 2p p 3 ভাগে বিভক্ত, একটা বড় গড় দিয়ে 3টা গড়, একটা 2টা 3টা, 3s। আচ্ছা, আপনার যদি মনে করেন এই গড়টা ওইদিকে সরে গেছে, তাহলে আপনি এই জায়গায় 3s লিখে ফেলতে পারেন, সমস্যা নেই। 2p লিখে রাখতে পারেন, 2s 1s, সমস্যা নেই। এখন দেখেন এই 1s এর মধ্যে কয়টা ইলেকট্রন? 2টা, একটা গ্রুপের ডান দিকে একটা বামে, একটা ডান দিকে একটা বামে। এখন দেখেন পিতে কয়টা আছে? 6টা, এর মানে প্রত্যেকটার মধ্যে 2টা 2টা আছে। তা আমরা কি করব? একটা একটা একটা, দ্বিতীয়টা আসবে যখন উল্টা, অর্থাৎ একে অপরকে প্রশমিত করে ফেলতেছে। এই জায়গায় কয়টা? সিঙ্গেল ইলেকট্রন একটা। বুঝতে পারছেন স্যার? এই আসলে হুন্ডের নিয়ম, অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক ও যুগ্ম সংখ্যা অবস্থান করে, অর্থাৎ ইলেকট্রন একটি একটি করে প্রবেশ করবে, এবং এই একমুখী যে ইলেকট্রনগুলো থাকবে তাদের স্পিন একমুখী হবে। সিঙ্গেল ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে। ওই যে আমি তীর চিহ্নটা কিন্তু একই দিকে দিছি, ওই যে এই তিনটা কিন্তু স্পিন একই মুখী, অর্থাৎ এটা আমরা কোয়ান্টাম সংখ্যাতে আরো ক্লিয়ার হবো। আমি আর ওই দিকে যাচ্ছি না এখন।
এখন আপনি বলতে পারেন যে স্যার এই পারমাণবিক সংখ্যা তো 11 বা কম সংখ্যা, একটা বড় যদি আসে তাহলে আমি কি করব? হ্যাঁ, আসতে পারে, সমস্যা নেই। তা আমরা হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস একটা বড় যদি আসে, মনে করেন আয়রন 26, আয়রন কত 26, তাইলে আমরা আসলে এটা করি। দেখেন আয়রন 26, আচ্ছা 1s2 2s2 2p6 3s2 3p6 3d দিব না 4s2 4s2 দেখো এটা 20 ইলেকট্রন, আর বাকি আছে কটা 6টা 6 হইছে স্যার, হইছে। এখন আসেন স্যার আমি কি এইভাবে, এখন তো অনেক স্তর বেড়ে গেছে, আমি কি সবগুলা লিখবো? এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন যে 20-এর উপরে যখন পারমাণবিক সংখ্যা চলে আসবে তখন আপনি কি করবেন, আপনার কাছে আসলে জানতে চাইছে ওরা ওই যে ডি অরবিটালে যে D6 যে ইলেকট্রন থাকে এইটা আপনি আসলে গুছায় লিখতে পারছেন কিনা, এবং ওই যে ডির মধ্যে 6টা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলোর স্পিন আসলে কোন দিকে হবে, একমুখী না বিপরীতমুখী, এই ব্যাপারটাই। তখন আপনি করবেন কি দেখেন 2 8 8, অর্থাৎ এই পর্যন্ত এটা আর্গন হয়ে যায়। কি হয়ে যায়? আর্গন। আপনি এই জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত লিখে ফেলবেন। আমি আসলে এই টোটাল ইয়াটা কি বলছি বলেন তো, এবার ডট ডট দিয়া আমি বুঝাইছি যে এই পর্যন্ত হলো আর্গন। আমি শুধু যুদ্ধতা স্তর দেখাইলে হবে। এখন বলতে পারেন যুদ্ধতা স্তর কি? ডি ব্লক মৌল সমূহের ক্ষেত্রে, তা যাদের ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রন ডি অরবিটালে যায় তাদের যুদ্ধতা স্তর হলো বহিস্তরের সাথে আগের স্তরের ডি, বহিস্তরের সাথে আগের স্তরের ডি। এখন আমি এটাকে ডি ডি কয় ভাগে বিভক্ত বলেন তো? ডি 5 ভাগে বিভক্ত, এস কয় ভাগে? 1 ভাগে। এখন এটা আমার সরে গেছে, তো এইটা আমি আসলে 3D বুঝাইছি, এটা 4s বুঝাইছি। একটু আগে আমি আপনাকে বলছিলাম যদি আমরা এই জায়গায় জাগার জন্য না লিখতে পারি তো এইভাবে নিচে শনাক্ত করে দেবো। ডি অরবিটাল কয় ভাগে বিভক্ত আমরা জানি কিনা স্যার? পি ছিল 3 ভাগে বিভক্ত, ডি হইল 5 ভাগে বিভক্ত। ডি এগুলোর নাম কি জানেন? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। বুঝতে পারছি স্যার? তাইলে চলেন আমরা ডি 5টা করে দিই, 2টা 3টা 4টা 5টা করে। এখন ওই যে D6, তাহলে আমাদের হুন্ডের নিয়ম অনুসারে পড়ে লাগে ইলেকট্রন একটা একটা যাবে, দেন একটা 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 একটা, মোট 5টা হয়েছে। 6 নাম্বারটা কোথায় যাবে? এই জায়গায়। অর্থাৎ আয়রনের এই ডি অরবিটালে 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে, এস এর মধ্যে 2টা আছে, মানে একটা ডান দিকে করবে একটা বাম দিকে করবে। যদিও এরকম আপনাদের অধিক পারমাণবিক সংখ্যা দেয় না, তবে এখন দিলে আপনি কি করবেন যে আমি 18 পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস এই জায়গায় দিলে তো সবগুলো আমাকে এইভাবে ইলেকট্রন দিয়ে পূর্ণ করে রাখতে হইতো। হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস মানে আপনাকে ওই যোজ্যতা স্তরের এই চেঞ্জটা আপনি বুঝেন কিনা, এই জিনিসটা আপনি বুঝেন কিনা, ওই যে একটা একটা ইলেকট্রন দিতে হবে, এই জিনিসটাই আপনার কাছে আসলে ওরা চায়। তাইলে আশা করি আপনারা পারবেন। এর মানে আমার এই ইকুয়েশনটা পড়া শেষ, এটা শেষ। এখন আসেন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম মেনে চলে, এটাও আমার শেষ, এটা বারবার বোর্ডে আসছে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম মেনে চলে। তাহলে চলেন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত স্যার? কত আমরা বেসিক ওয়ান ক্লাসে পড়ছিলাম? ফসফরাস মানে 15, 1 থেকে 30 পর্যন্ত অবশ্যই আমাদের মুখস্থ থাকার কথা। তাইলে চলেন আমরা ফসফরাস 15 ইলেকট্রন বিন্যাসটা করি। আচ্ছা, ফসফরাস 15, এইটা আসলে এখন এই প্রশ্ন উত্তরটা আপনি পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন? আপনি আসলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা করবেন, তারপরে হুন্ডের নীতিটা লিখবেন, লেখা বলবেন যে এই ফসফরাস আসলে হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস হয়েছে। দেখেন তাইলে আমরা আসলে কিভাবে লিখব যে ফসফরাস হুন্ডের নিয়ম মেনে চলে। ফসফরাস 15, 1s2 2s2 2p6 3s2 3p3। এখন এটা তো আর 20-এর উপরে না যে আমরা নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত দিয়ে দিতাম, চাইলে আমি দিতে পারতাম এই জায়গায় নিয়ন, তাই 20-এর ভিতরে থাকলে আপনি আর নিষ্ক্রিয় গ্যাস দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু 20-এর উপরে হলে আপনি নিষ্ক্রিয় গ্যাস দিবেন। এখন এই জায়গায় কম আছে, আমরা দেখাই দিব। তাইলে দেখেন তো এটা এস 1 ভাগে বিভক্ত, এ 2sও 1 ভাগে বিভক্ত, 2p 3 ভাগে বিভক্ত, 3s 1 ভাগে বিভক্ত, 3p
3 ভাগে বিভক্ত। এখন আসলে আমরা বুঝতেছি না কোনটাকে, আমি লিখে ফেলবো। এটা 1s, এটা 2s, এটা 2p, এটা 3s, এটা কি 3p। কোনো সমস্যা আছে? নাই। তাহলে এই জায়গায় দুইটা ইলেকট্রন, একটা ডান দিকে, একটা বাম দিকে, একটা ডান দিকে, একটা এই জায়গায় 6টা আছে, এর মানে প্রত্যেকটা পূর্ণই আছে, একটা ডানে একটা বামে। ডানে আচ্ছা, এই 3s এও একটা সিঙ্গেল। হ্যাঁ, এখন এই ফসফরাসের ক্ষেত্রে আমাদের কি হুন্ডের নিয়ম কি বলে যে আগে একটা একটা যাবে, তো এই জায়গায় একটা, মানে এক্স একটা, ওয়াই একটা, জেড একটা, এবং তাদের স্পিন একইমুখী। এখন আসলে আমরা বুঝতে পারছি। এখন আপনি ইলেকট্রন বিন্যাস করে বলবেন যে হুন্ডের নীতিটি হলো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ একটি একটি করে প্রবেশ করবে, অর্থাৎ সর্বাধিক বেযুগ্ম বেজুর সংখ্যায় অবস্থান করবে, এবং এদের স্পিন একইমুখী হবে, তাদের মানে এই দিকটা একই হবে। এখন এইটাই এই দিকে আর এটা এই দিকে এরকম হবে না, একটা একটা করে থাকলে তাদের স্পিন একইমুখী হবে। আচ্ছা, তাইলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় তার থ্রি পি অরবিটাল 3টি ইলেকট্রন আছে। তাইলে অর্থাৎ এক্ষেত্রে 3p-তে 3টি ইলেকট্রন, এবং 3px, 3py, 3pz একটি একটি ইলেকট্রন আছে, এবং এদের স্পিন কি একইমুখী। অর্থাৎ ফসফরাস কি করছে, হুন্ডের নীতি কি করছে, মেনে চলছে। আমি যদি এই জায়গায় দুইটা আর এই জায়গায় দুইটা, এই জায়গায় একটা আর এই জায়গায় 0 দিতাম, তাইলে কিন্তু এটা মানতো না। তাইলে বুঝতে পারছি, তার মানে ফসফরাস আমাদের কি করছে, হুন্ডের নীতি মেনে চলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা পরে যে প্রশ্নটা করব, অরবিট ও অরবিটাল এবং এদের মধ্যে পার্থক্য, এটা কিন্তু আপনাদের বোর্ড পরীক্ষায় আসে। তাহলে চলেন, অরবিট এবং অরবিটাল কাকে বলে, এদের মধ্যে পার্থক্য। আশা করি হুন্ডের নিয়ম নিয়ে আপনাদের কোনো সমস্যা আর নাই। আচ্ছা, অরবিট এবং অরবিটাল জিনিসটা আসলে কি, আমরা 9-10 ক্লাসে আমরা যে পড়ছিলাম, ইলেকট্রনটা আমরা সবসময় কণা আকারে চিন্তা করতাম, যে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এইভাবে ইলেকট্রন থাকে। আসলে ইলেকট্রন কণা, একটা লাফ দিয়ে উপরে যায়, নিচে আসে। কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে না, ইলেকট্রন যে আসলে কণা আকারে থাকে না, এটা মেঘ আকারে থাকতে পারে। এই মেঘ আকারের যে ধারণা, এটা ছিল আসলে অরবিটাল। তাহলে দেখেন তো আসলে অরবিট এবং অরবিটাল কাকে বলে। আমি যদি অরবিট এর সংজ্ঞাটা বলি, অরবিট, এই অরবিট কথাটা আসলে বুর পরমাণু মডেল থেকে আসছিল। দেখেন আপনাদের মনে আছে কিনা, বুর পরমাণু মডেলের স্বীকার্য আমাদের এই চ্যাপ্টারে আছে, আমরা পড়ব। এই কথাটা এরকম ছিল, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে। এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বা শক্তিস্তর বলে। আমরা যখন বুর পরমাণু মডেল এবং রাদারপুট পরমাণু পড়তে যাব, তখন দেখবেন রাদারপুটে কক্ষপথের আকার আকৃতি নিয়ে কিছু বলে নাই, কিন্তু বুর বলছে যে না, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে। এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে আসলে কি বলে, অরবিট বলে। এই যে স্যার, এইভাবে যে পরমাণুর মডেল, এটা আসলে বুর পরমাণু মডেল। এই যে কক্ষপথে, এদেরকে আসলে কি বলে, অরবিট বলে। তো অরবিটের সংজ্ঞাটা আমি বলি, আমি লিখতেছি না, আপনারা আমার কথা শুনে লিখতে পারবেন, বা আপনাদের নোটেও দেওয়া থাকবে। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এই যে পরমাণুর তো 2টা অংশ, একটা হলো নিউক্লিয়াস আর একটা হলো শক্তিস্তর। যে কোনো পরমাণুর 2টা অংশ, একটা নিউক্লিয়াস একটা শক্তিস্তর। তো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে। এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বা শক্তিস্তর বলে। এদেরকে আসলে আমরা n দ্বারা প্রকাশ করি, যেমন n1, n=2, n=3, এটাকে আমরা k শেল, l শেল, m শেল ইত্যাদি প্রকাশ করি। সেই আমরা ইন্টারমিডিয়েট লেভেলও পড়ছিলাম, এসএসসি লেভেলও পড়ছিলাম। আচ্ছা, আমি আর ওইদিকে যাচ্ছি না। তাহলে এই কক্ষপথগুলোকে আসলে অরবিট বা শক্তিস্তর বলে। কি বলে, অরবিট বা শক্তিস্তর। এটার আরেক নাম আমরা ধরি শক্তিস্তর। তো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে আবর্তন করে, এই অনুমোদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বা শক্তিস্তর বলে। পরবর্তীতে যেটা আসলো অরবিটাল। এই জায়গায় আসলে হয়েছেটা কি, যে আমরা ইলেকট্রনকে এতদিন মেঘ আকারে, মানে এই জায়গায় যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে এরকম 8টা এরকম দিছিলাম, তাই না? আমরা নবম দশম শ্রেণীতে এইরকমই দিতাম, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। কিন্তু পরবর্তীতে আসলে যে না,
ইলেকট্রন আসলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কণা আকারে থাকে, মেঘ আকারে থাকে। কি আকারে? মেঘ আকারে। জিনিসটা আসলে কি? এই মনে হলাম একটা পরমাণু নিউক্লিয়াস, তখন তার বাইরে এরকম একটা স্তর, এই যে স্যার এই জায়গায় দুইটা ইলেকট্রন না, পরে মনে করেন আরেকটা স্তর, একটু খেয়াল করবেন, হ্যাঁ এই যে স্যার এই অরবিটালটা আসলে যে নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চল জুড়ে একটা অঞ্চল আছে, মনে কর এই অঞ্চল, এই জায়গায় ইলেকট্রন মেঘের ঘনত্ব প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%। অর্থাৎ ওনারা বলতে যাচ্ছে নিউক্লিয়াসের চারদিকে কিছু কিছু অঞ্চল আছে যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 95%। এখন প্রশ্ন হলো স্যার এটা আসলে কি? আমরা একটু আগে বলছিলাম না যে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻19 কুলম্ব, একটা কুলম্ব ইলেকট্রনের চার্জ। এখন এটাকে প্রথম কক্ষপথে আমি যদি 2 দিয়ে গুণ দিই, প্রথম কক্ষপথে তো দুইটা ইলেকট্রন থাকে। এই মতবাদ অনুসারে আসলে কি যে নিউক্লিয়াসের চারদিকে এই বলয়ের মধ্যে বা এই অঞ্চলের মধ্যে এত 1.6 × 10⁻19 × 2 এটাকে গুণ দিলে যে পরিমাণ চার্জ হয়, এই চার্জটা এভাবে মেঘ আকারে থাকে। কি আকারে? মেঘ। এখন মনে করেন দ্বিতীয় অরবিটালের ক্ষেত্রে এই জায়গায় 8টা ইলেকট্রন থাকে, আমরা জানি দ্বিতীয় কক্ষপথে 8টা। এখন 8 আমরা যদি এই ইলেকট্রনের চার্জকে 8 দিয়ে গুণ করি তাহলে একটা মান আসবে, ওই যে ইলেকট্রনের চার্জ, অর্থাৎ ওই পরিমাণ চার্জ এই জায়গায় মেঘ আকারে থাকে। কি আকারে? মেঘ আকারে থাকে। আচ্ছা, আমরা এত কথাবার্তা বলার দরকার প্রয়োজন মনে করি না, আমরা আসলে অরবিটালের সংজ্ঞাটা বলি। অরবিটালের সংজ্ঞাটা কি? পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চল জুড়ে ইলেকট্রন মেঘের ঘনত্ব প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%, ওই অঞ্চলকে অরবিটাল বলে। এর মানে অরবিটাল মানে একটা অঞ্চল। এই জায়গায় ছিল কক্ষপথ, আর এটা কি? অঞ্চল। এই যে একটা অঞ্চল, এই অঞ্চল, এই যে এই জায়গায় ইলেকট্রন আছে, এই জায়গায় ইলেকট্রন আছে, এই জায়গায় ইলেকট্রন নাই। ইলেকট্রন যে জায়গায় নাই এই অংশটাকে আসলে আমরা বলি নুড, অর্থাৎ যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব প্রাপ্তির সম্ভাবনা 0, মানে ইলেকট্রন নাই, সেটাকে আসলে আমরা বলি নুড। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অরবিটাল এবং অরবিট কাকে বলে। এখন এটার পার্থক্য আপনার পরীক্ষায় আসে, আপনাদের আমি নোট দিব। তা আমরা যদি আসলে পার্থক্য করতে যাই, মনে করেন প্রথমে আমি যাকে সংজ্ঞা দিলাম যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুদিত বৃত্তাকার পথে আবর্তন, আমরা পার্থক্যের আকারে লিখব। মনে করেন এরকম যে এটা অরবিটের গড়, এটা মনে করেন অরবিটাল। আমি সবগুলা লিখতেছি না, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে দিচ্ছি আর কি। তো অরবিটের আমরা প্রথম পার্থক্যটা মনে করেন দিলাম যে অরবিট সংজ্ঞা দিয়ে দিব, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুদিত বৃত্তাকার পথে আবর্তন করে, এই অনুদিত বৃত্তাকার পথগুলোকে অরবিট বা শক্তিস্তর বলে। তারপরে অরবিটালের সংজ্ঞা দিয়ে দিব যে নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চল জুড়ে ইলেকট্রন মেঘের ঘনত্ব প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%, সেটাকে বলা হয় অরবিটাল। 2, এই যে আসলে এই ধারণাটা, এটা আসলে দ্বিমাত্রিক ধারণা, দ্বিমাত্রিক। এই ধারণা আসলে ত্রিমাত্রিক। এই মাত্রিক বা ডাইমেনশন নিয়ে আমরা ফিজিক্সে অনেক পড়াশোনা করছি, অর্থাৎ আমরা এই মুহূর্তে আমাদের তো এত গভীরে যাওয়ার প্রয়োজন নাই আসলে। অর্থাৎ এই অরবিটাল তত্ত্বটা মানে ইলেকট্রন আরো স্পষ্ট ধারণা দেয়। এই জায়গায় ওই যে কোয়ান্টাম সংখ্যা পড়ছিলাম, ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশ করার জন্য যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। তাই আমরা এইদিকে এটা ইলেকট্রনের দ্বিমাত্রিক অবস্থান প্রকাশ করে, এটা ত্রিমাত্রিক অবস্থান প্রকাশ করে। তারপরে বুর পরমাণু মডেল অনুসারে এই যে অরবিট আসলে ছিল বৃত্তাকার, অরবিটের আকৃতি কি? বৃত্তাকার। বুর পরমাণু মডেল বা রাদারফোর্ড পরমাণু মডেল এটা বৃত্তাকার ধরা হয়েছিল। তবে আরেকজন বিজ্ঞানী সমারফিল্ড উনি বলছেন যে না, এটা বৃত্তাকার, এটা উপবৃত্তাকারও হয়। তো আমরা এটা না দিলে হবে। তবে অরবিটাল আসলে বিভিন্ন আকৃতির হয়, এটা যে বৃত্তাকার না। যেমন এস অরবিটালের আকৃতি হবে গোলাকার, মানে বর্তুলাকার বা গোলাকার আমরা বলি। পি অরবিটালের আকৃতি হবে ডাম্বেল আকার, আর ডি অরবিটালের আকৃতি ডবল ডম্বেল আকার, আর এফ অরবিটালের আকৃতি জটিল বা কমপ্লেক্স। এটা চিত্র আমরা আঁকি না। তাইলে আমরা কি বলতে পারি যে
অরবিটালের বুর পরমাণু মডেল অনুসারে অরবিটালের আকৃতি কি বৃত্তাকার এবং সমারফোল্ড পরমাণু মডেল অনুসারে এটা উপবৃত্তাকার। কিন্তু অরবিটাল বিভিন্ন আকৃতির হয়, যেমন এস অরবিটালের আকৃতি গোলাকার, পি অরবিটালের আকৃতি ডাম্বেলাকার, ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেলাকার, এফ অরবিটালের আকৃতি জটিল। এই আসলে আমরা কয়েকটা পার্থক্য এই জায়গা থেকে আসলে আমরা দিতে পারবো। হ্যাঁ, আরেকটা জিনিস হইতে পারে যে আমরা জানি প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকে সর্বোচ্চ 2টা, আর প্রতিটা অরবিটে ইলেকট্রন থাকে 2n², মানে প্রথম কক্ষপথে এই জায়গায় যদি 1 দেই 1² মানে 1 × 2 = 2, দ্বিতীয় কক্ষপথে এই জায়গায় যদি 2 দেই তো 2², 4 4 2 8, দ্বিতীয় কক্ষপথে 4টা। কিন্তু অরবিটালে প্রতিটা অরবিটালে ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। আমরা পরমাণুর গঠন নিয়ে আসলে পরমাণু কাকে বলে এটার গঠন নিয়ে আমরা নেক্সট ক্লাসটা আসলে করব, যে পরমাণু কাকে বলে, পরমাণুর গঠন। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। এক সময় আমরা মনে করছিলাম যে পরমাণুরে আর ভাঙা, বিজ্ঞানীরা মনে করতো যে না, পরমাণুকে আর ভাঙা যায় না, এটা অবিভাজ্য কণা। ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব 1803 সাল পর্যন্ত, ওই জায়গায় 1803 সালে ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব বলা হয়েছিল যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা পরমাণু, এটাকে আর ভাঙা যাবে না, এটা অর্থাৎ এটা অবিভাজ্য। কিন্তু পরবর্তীতে বললেন তো পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যাচ্ছে? আপনাদের মাথায় আসতেছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। না, এই পরমাণুকে ভাঙলে পরবর্তীতে আসছে প্রায় 200 এর মতো কণা পাওয়া যায়। কত? 200 এর মতো। 3 ধরনের কণা পাওয়া যায়: স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। এবং ওই কণিকাগুলোকে আসলে পরমাণুর মূল কণিকা। আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে এই বিষয়ে পড়ব। আমরা যদি সংজ্ঞাটা বলি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরমাণুর স্বাধীন অস্তিত্ব নেই, তবে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। স্বাধীন অস্তিত্ব নেই মানে আসলে মনে করেন অক্সিজেনের পরমাণু ও, আর অণু হইল O2। এই ও বলতে আসলে গ্যাস বোঝায় না, অর্থাৎ এটা স্বাধীন অস্তিত্ব নাই। কিন্তু এই অক্সিজেন পরমাণু কি করে? বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো পরমাণু সংজ্ঞাটা এরকম: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে যার স্বাধীন অস্তিত্ব নেই, তবে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখা হবে পরবর্তী ক্লাসে।